স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আমরা নেক্সট পার্ট থেকে কন্টিনিউ করতেছি। তো আজকে আমাদের এখানে একটা ম্যাথ আছে যেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রেরই একটা প্রবলেম। তো ওই প্রবলেমটা আমরা সলভ করতেছি। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দুইটা পাত্র দেওয়া আছে, যে প্রথম পাত্রে আছে অক্সিজেন গ্যাস, দ্বিতীয় পাত্রে আছে নাইট্রোজেন গ্যাস। অক্সিজেন গ্যাসের পাত্রের চাপ হচ্ছে লিখে রাখি একটু করে, অক্সিজেন গ্যাসে পাত্রের চাপ হচ্ছে এখানে প্রেসার অফ অক্সিজেন দেখো দেওয়া আছে কত 1.5 atm, আর আয়তন দেওয়া আছে কত, এটা দেওয়া আছে 0.4 লিটার প্রাইমারি আয়তন। তারপরে ঠিক সেম ভাবে আমার নাইট্রোজেন গ্যাসের পাত্রে চাপ দেওয়া আছে কত 720 টর, এবং তার প্রাইমারি আয়তন বা প্রাথমিক আয়তন দেওয়া আছে কত 300 সেন্টিমিটার কিউব বা 300 ml। তো আমরা এটাকে ml এ নিয়ে যাই, তো 0.4 লিটার মানে হচ্ছে 400 ml। এবং আমরা যেহেতু 720 টর আছে, আমরা এই টরটাকে নিয়ে যাব এটিএম এ নিয়ে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা আর কি। হ্যাঁ, তো তোমাদের মনে আছে কিনা যেটা পড়াইছিলাম তোমাদেরকে, যে আমরা জানি যে 1 atm সমান কত, আমরা জানি 1 atm সমান, এটা মনে আছে কিনা 760 মিলিমিটার মার্কারি। এই মিলিমিটার মার্কারির আরেকটা নাম আছে, এই মিলিমিটার মার্কারির বুঝি নাই স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, এটার নাম হচ্ছে টর। তো আমরা কি করব, একই জিনিস সবগুলাই, এগুলো সব একই জিনিস। তো মিলিমিটার মার্কারি যে কথা, টর বলাও সেম কথা, এটা আমরা পড়ছি অলরেডি আগে। তো এখান থেকে একটু কষ্ট করে আমরা এখন একটু কনভার্সনটা করে নিই, তাহলে হচ্ছে যে কি আমার যে 720 টর আছে, এই 720 টর সমান কত হবে, 720 টর সমান হবে 720 ডিভাইডেড বাই 760 atm। তো একটু ক্যালকুলেশন করে বলো এটার ভ্যালুটা কত আসে। তো 0.947 atm। তো এখন দেখো আমার প্রাইমারি এটা হিসাব করলে এটা আসে। তো এখন আমরা কি করবো, প্রথমে আমরা উপরের কথার একটু প্রথম কাজ হচ্ছে আমাদের এই উপরের স্টেপটুকু আমরা কি করবো, প্রথমে এই স্টেপটুকু আমরা সবার আগে করবো। সেটা কি, যদি আমি স্টপ করকটা খুলে দিই, স্টপ খুলে, তাহলে তখন গ্যাস মিশ্রণের মোট চাপ কত এটা আমরা দেখবো। এই ম্যাথের কিন্তু বলতে গেলে দুইটা পার্ট, এই ম্যাথের কিন্তু বলতে গেলে দুইটা পার্ট। কি কি, প্রথম পার্টে আমাকে বলতেছে যে আমি যদি স্টপ করকটা কি করি, খুলে দিই, খুলে দিলে তখন মোট চাপ কত হবে, তখন মোট চাপ কত হবে। এর পরের ভাগে বলতেছে কি জানো, মোট চাপ যত হবে, মোট চাপ যত হবে ওইটাকে যদি আমি 35 ডিগ্রি সেলসিয়াসে কি নিয়ে যাই, তখন গিয়ে মোট চাপের পরিবর্তনটা কত হবে, তখন গিয়া লাস্টে মোট চাপটা কত হবে। বুঝতে পারছি কিনা বলো? প্রথমে স্টপ কক খোলার পরে মোট চাপ কত এটা বের করে ফেলি। এই পার্টটুকু আমরা আশা করি সবাই পারবো। তো দেখি স্যার একটু ঝটপট করে প্রথম পার্টটুকু করে ফেলো, নেক্সট পার্টটুকু তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরাও করে ফেলো, আমরাও করে ফেলি সাথে সাথে, আর ক্যালকুলেটর হাতে রাখবা। তো প্রথমে লিখবা আবার আগের মতো, যে হচ্ছে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা অক্সিজেনের জন্য বের করব। আমরা কি জানছিলাম, আমরা জানছিলাম হচ্ছে যে কি পি প্রাইম অফ অক্সিজেন ইনটু ভি প্রাইম অফ অক্সিজেন সমান কি পি অফ অক্সিজেন ইনটু ভি অফ অক্সিজেন। তো আমরা জানি এটাকে আমরা কি বলতেছি, স্টপ কর্ক খোলার পর এটা হচ্ছে যে কি পরবর্তীতে চাপ কত হবে সেটা, তাই না? স্টপ কর্ক খোলার পরে চাপ কত হবে সেটা তো আমরা আসলে বের করে ফেলি। তো প্রেসার অফ অক্সিজেন 2 এটা কত হবে, এখানে দেওয়া আছে কত, এটা মানে হচ্ছে যে কি প্রাথমিক 1.5, এটা মানে হচ্ছে কত 400 ml, তাহলে কত হবে 1.5 ইনটু হচ্ছে কত ml 400 ml ডিভাইডেড বাই পরবর্তীতে কি হবে তাদের যোগফল হবে 400 ডিভাইড বাই 300। তো একটু হিসাব নিকাশ করে দেখো তো এটা কত আসে। 0.897 atm, তাইলে এটা হচ্ছে তোমার মিশ্রণের পরে, আচ্ছা 0.857 0.857 atm পাইছি আমরা। তো এটা হচ্ছে কিসের চাপ, এটা হচ্ছে যে কি মিশ্রণের পরে চাপ, সরি মিশ্রণের চাপ, এটা হচ্ছে যে কি মিশ্রণে অক্সিজেনের চাপ। তো সেম ভাবে আসো আমরা হচ্ছে যে কি নাইট্রোজেনেরটা বের করে ফেলি। তো আমার মিশ্রণে নাইট্রোজেনের চাপটা কত হবে, শর্টকাটে করে যেহেতু আমরা আগেই ম্যাথগুলো দেখছি, নিচে হবে কত 400 যোগ 300, এখানে হবে 0.94 ইন্টু 300। তো এখানে হচ্ছে কত 0.947, সরি 0.947 ইন্টু হচ্ছে কত 300। দেখো তো স্যার এটার ভ্যালু কত আসে, 0.005
405 ATM। তাইলে হচ্ছে যে কি আমাদের মোট চাপটা কত হচ্ছে, মোট চাপটা হচ্ছে বেশি কিছু না, এইটার দুইটার যোগফল। দেখো তো দুইটার যোগ করলে কত আসে, দেখো তো নিয়ারলি হচ্ছে 1 কত 1.26 ATM ধরে নিই আমরা, তাইলে আমরা মোট চাপ পেয়ে গেলাম। এখন দেখো স্যার, এই মোট চাপটা যখন আমরা পাইছি তখন কিন্তু তাপমাত্রা নিয়ে কথা বলে না। তার মানে কি, দেখো প্রাথমিক তাপমাত্রা ছিল কত আমাদের, দেখো 25°C। প্রশ্নে কিন্তু বলা আছে যে প্রাথমিক তাপমাত্রা কত, 25°C। তার মানে আমরা এই যে চাপটা পাইলাম তখন তাপমাত্রা কত, 25°C। এখন বলতেছে কি জানো, যে 25°C তুমি যদি মোট চাপ কত পাও, তুমি যদি মোট চাপ 1.26 পাও, আমি যদি এই সম্পূর্ণ পাত্রটাকে, এই দেখো এই সম্পূর্ণ সিস্টেমকে এখন কিন্তু আমি কি করছি, এটা কিন্তু খুলে দিছি, আমি এটা খুলে দিছি, কিন্তু এখন এই সম্পূর্ণ সিস্টেমকে আমি কি করব, আগে ছিল 25°C, এখন আমি কি করব, এখানে হিট দেব, আমি হিট দিয়ে দিয়ে এই সিস্টেমকে করে ফেলবো কত, 35°C। এখন তোমার বলতে হবে মোট চাপটা কত হবে। তো এই ম্যাথটা কিছুই না, এখানে জাস্ট আমরা আবার সিম্পল পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইউজ করব একদম সহজভাবে। কিন্তু এখন আমরা যেটা ইউজ করবো এটা পুরা সিস্টেমের জন্য, আই রিপিট, এখন কিন্তু আমরা যেটা ইউজ করবো ওইটা হচ্ছে কি, এই পুরা সিস্টেমের জন্য। এই যে এখানে দুইটা পাত্র আছে না একত্রে, এই দুইটা পাত্রকে একত্রে আমরা কি বলতেছি স্যার, পুরা সিস্টেম। এই দুইটা পাত্রকে আমরা কি বলতেছি একসাথে, পুরো সিস্টেম বলতেছি আর কি, ঠিক আছে। তো এখন আসো ওইটাই আমরা এখন অ্যাপ্লাই করব। আচ্ছা দেখো স্যার, এখন কেমনি এটা ম্যাথটা করবা, দেখো তো তুমি কি করবা, তুমি প্রথমে বলে নেবা যে আচ্ছা ঠিক আছে, তো 25°C আমি ধরতেছি কত, T1, আমার মোট চাপ যেটা আছে পিটি, তুমি ওটা হচ্ছে কত, ওটাকে তুমি বললা যে কি, ধরো P1 বললা, তারপরে এখানে নির্দিষ্ট কিছু পরিমাণ গ্যাসের মোল সংখ্যা আছে, তুমি এটাকে বললা কি N বললা। আচ্ছা দাঁড়া আমি লিখে দিই, লিখে দিই যে প্রাথমিকভাবে তুমি কি লিখবা, যে 25°C আমার মোল সংখ্যা কত, তুমি ধরে নেবা যে মোল সংখ্যা হচ্ছে ধরে নি কত N, তুমি ধরে নেবা হচ্ছে কত, চাপ হচ্ছে কত, তুমি ধরে নেবা চাপ হচ্ছে কত, চাপ হচ্ছে আমার পিটি, এবং পিটি সমান কত ধরে নিলা তুমি, P1। তারপরে তুমি ধরে নিলা এখানে হচ্ছে যে আয়তন কত, তুমি ধরে নিলা হচ্ছে যে কি এই দুইটা পাত্র আয়তনের যোগফল কত, তোমার 400 যোগ 300 কত হবে, 700 হবে কিনা বলো। তারপরে হচ্ছে যে কি তোমার তাপমাত্রা কত, তাপমাত্রা টি সমান হচ্ছে 25°C, এটাকে T1 বলো, এটাকে আয়তনকে V1 বলো। আচ্ছা তাহলে আমি এখান থেকে ইকুয়েশনটা কি পাই, সেটা হচ্ছে যে কি P1 V1 সমান সমান NR T1। আমি এখানকার তথ্য দিয়ে এই একটা সমীকরণ পেলাম। আচ্ছা এখন এরপর আমার কি করতে হবে, এটা মুছে দিই তাইলে। এরপর আমার করতে হবে কি, যদি এখন আমি পুরো সিস্টেম থাকে 35°C নিয়ে যাই, তাহলে 35°C হলে তাহলে দেখো তোমার কি হবে, আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি, দেখো স্যার তাপমাত্রা বৃদ্ধি করলে কিন্তু কোনো গ্যাসের অণু এখান থেকে বের হয়ে যেতে পারতেছে না, অথবা কোনো গ্যাসের অণু এক্সট্রা করে এখানে যোগ হতে পারতেছে না। তার মানে হচ্ছে মোল সংখ্যা আগে যা ছিল তাই থাকবে, তার মানে আবার আগের মতো মোল সংখ্যা হচ্ছে সেম টু সেম থাকবে, তাহলে মোল সংখ্যা সমান কত N। এখন কিন্তু আমার চাপটা চেঞ্জ হয়ে যাবে, তখন এই চাপকে আমি বলতেছি কত, P2। আবার আয়তন দেওয়ার ফলে কিন্তু দেখো স্যার, আমার আগের আয়তন ছিল কত, দুইটা কন্টেনারের যোগফল না, তাপ দেওয়ার পরেও কিন্তু কি হবে, দুইটা কন্টেনারের যোগফল সেমই থাকবে, তাহলে আয়তনও কত থাকতেছে, তাহলে আমার আয়তনও থাকতেছে V2, টা কত থাকতেছে তোমার 400 যোগ 300 700 থাকতেছে কিনা বলো, ওকে 700 থাকতেছে, 700 ml এককটা লিখিও, ঠিক আছে ml লিখিও। তারপরে তাপমাত্রা কত, তারপরে তাপমাত্রা হচ্ছে আমার কিছুই না T2, T2টা হচ্ছে কত 35°C। তো এখন তুমি কি করবা, এটার সাথে 258 কি বলে 35 প্লাস 273 যোগ করে নেবা, ঠিক আছে। তো এখন এখান থেকে আমি সমীকরণ পাচ্ছি সেটা কত, যে P2 V2 সমান সমান কত NR T2। ওকে ফাইন, এখন তুমি কি করবে, কিছুই না 2 কে 1 দিয়ে ভাগ করে দেবা, আবার আগের মতো সিস্টেম শেষ। তুমি কি করবে এখন, 2 কে 1 দিয়ে ভাগ করবা, তুমি এখন কি করবা 2 ভাগ 1 1 করবা, 2 কে যদি 1 দিয়ে ভাগ করো, দেখবা স্যার কে কে কাটাকাটি যে একটু দেখি, তাহলে এখানে থাকবে P2 V2, এখানে হচ্ছে কত P1 V1, আমি দেখলাম এটা এটা কাটাকাটি চলে যায়, কারণ কি ভ্যালু সেম। তারপর এখানে NR T2, এখানে NR T1, এটা এটা কাটাকাটি চলে যায়, তো থাকতেছে কি, থাকতেছে কিছুই না P1 সরি, থাকতেছে P2 বাই P1 সমান সমান কত T2 বাই T1। তাহলে এখানে T2 হচ্ছে কত 35 প্লাস 273, নিচে হচ্ছে কত 25 প্লাস 273, ক্যালিব্রেনে নিয়ে গেলাম। আচ্ছা তাহলে এখান থেকে P2টা বের করে ফেলো তো কত আসে,
ইন্টু 1.26 ATM। দেখো স্যার কত আসে আমার একটু জানাও। 1.3, 1.32 হ্যাঁ 1.32 আর কি, সরি 1.3, তাহলে আনসার লিখে ফেলো এই 1.32। তো যদি বোর্ড পরীক্ষায় কঠিন কোনো ম্যাথ আসে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে, সেটা হচ্ছে এই টাইপের ম্যাথ। এই টাইপেরই ম্যাথ তোমাকে পরীক্ষার মধ্যে কি করবে, দিয়ে দেবে। এর থেকে বেশি কিছু কঠিন তেমন একটা দিবে না। তো এই আর কি, এই টাইপের ম্যাথই তোমরা দেখবা তোমাদের বইতেও করে দেওয়া আছে। তো বইতে কিন্তু দেখবা তোমাদের সরাসরি এই সূত্র অ্যাপ্লাই করা আছে, কিন্তু দেখবা বই খুললে একদম সরাসরি তোমার এই মানে এই সূত্রটা তোমাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু এই সূত্র ডিরেক্ট আমার এখানে অ্যাপ্লাই করে তো আসলে কোনো লাভ নেই, তাই না? আমাদের সবগুলা ম্যাথের সাথে আমরা তাল মিলিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে আসছি। হ্যাঁ, দেখবে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম বলতে গেলে 90% ম্যাথই তুমি এরকম দুটো সমীকরণ বানাবা, যে এইখানে একটা সমীকরণ আছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এইখানে একটা সমীকরণ আছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, দুইটারে ভাগ করলেই ম্যাক্সিমাম ম্যাথ মিলে যাবে, কোনো ধরনের কিছু নাই। অথচ এই চ্যাপ্টারটা পোলাপান ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই স্যার, সব থেকে ইজি জিনিস এটা। ওকে, তাহলে আসো এখন আমরা তাইলে, আর তেমন একটা ম্যাথ নাই এখানে, জাস্ট এই দুই টাইপের ম্যাথ আছে, যে মিশ্রণের চাপ কত, যেটা আমরা দেখছি অলরেডি গতকালকে, এবং হচ্ছে একটা হোমওয়ার্কও দিছিলাম, তোমরা করছো দুজনই, সাবাস। তো এই একটা ম্যাথ হচ্ছে দিছি। তাহলে এখন আমরা হোমওয়ার্কের জন্য একটা ম্যাথ লিখবো, আমরা এখন একটা হোমওয়ার্কের জন্য ম্যাথ লিখবো। তো হোমওয়ার্কের প্রবলেমটা হচ্ছে এইটাই, যে দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে X1, সরি একটু হাইলাইটার নিই, যেখানে X1 একটা গ্যাস আছে, আর একটা হচ্ছে কি X2 একটা গ্যাস আছে। তো X1 গ্যাসে বলতেছে কি, দেখো যে 300 ml আয়তনের 1.2 ATM প্রেসার একটা কন্টেনার আছে, এখানে একটা কন্টেনার আছে যেটার আয়তন হচ্ছে 250 ml X2 গ্যাসের জন্য, কিন্তু তার চাপ বলা হচ্ছে কত, পি। তো এখানে টেম্পারেচার কত, রুম টেম্পারেচার যে 25°C। তো বলতেছে কি, দেখো স্টপ কর্ক খোলার পরে মিশ্রণের মোট চাপ যদি 1.6 ATM পাওয়া যায়, মিশ্রণের মোট চাপ যদি 1.6 ATM পাওয়া যায়, তাহলে X2 গ্যাসের মোল ভগ্নাংশ নির্ণয় করো। তো এই ম্যাথটা তুমি যদি ডিরেক্ট চিন্তা করো দেখবে কঠিন লাগতেছে, তুমি ভেঙে ভেঙে করো। তুমি প্রথম কাজ কি হবে জানো, দেখো তোমাকে আমি কিছু হিন্টস দিয়ে দিই। তোমার স্টেপ 1 হবে কি, তুমি সামহাও আগে X2 এর আদি চাপ বের করবা। তুমি X2 এর আদি চাপ বের করবা, আদি চাপ মানে কি, এই পি এর মানটা তুমি প্রথমে বের করবা। কেমনে বের করবা, দেখো তোমাকে কিন্তু এখানে মিশ্রণের পরের চাপ বলে দেওয়া আছে, হ্যাঁ, তুমি এখানে পরের চাপটা ইউজ করে কি করবা, ভ্যালুগুলা বের করবা। এরপর হচ্ছে যে কি, দেখো তোমাকে বলা হচ্ছে কি, এরপরে তোমার কাজ হচ্ছে যে কি আদি চাপ পেলা, তুমি এখন এই আদি চাপটা ইউজ করে তুমি কি করবা, আদি চাপটা ইউজ করে মোল সংখ্যা বের করবা। কেমনে বের করবা, ওই সূত্র ইউজ করে পিভি ইজ ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি। দেখো তুমি কিন্তু অলরেডি পিটা পেয়ে গেছো, তুমি অলরেডি পিটা পেয়ে গেছো। ভি মানে কি, তোমরা এখানে অনেকে ভুল করবে এই জায়গায়, ভি মানে তোমরা আবার এখানে এই 300 যোগ 250 450, সরি 550 ml মেরে দিও না। এখানে ভি হচ্ছে কি জানো, তোমার পার্টিকুলার পি এর, সরি পার্টিকুলার যেটা X2 গ্যাস, এটা কিন্তু X2 এর আয়তন হবে। কারণ আমি এখন হিসাব করতেছি কার মূল সংখ্যা, আমি হিসাব করতেছি পি বা হচ্ছে যে কি X2 এর মূল সংখ্যা। তো X2 এর মূল সংখ্যা হিসাব করতে গেলে X2 এর আয়তন লাগবে না, এটা কিন্তু খেয়াল রাখবা স্যার, এখানে ভুল করবা। তাহলে X2 এর আয়তন দেবা, তাহলে এন আর টি, টি কত, দেখো টি কিন্তু তোমাকে 298 কেলভিন বলে দেওয়া আছে, মানে 25°C বলে দেওয়া আছে। তো দেখো এখান থেকে ইজিলি এনটা বের হয়ে যাচ্ছে, তুমি এখান থেকে এন অফ এ পাবা। তো আমি জানি মূল ভগ্নাংশ মানে কি, মূল ভগ্নাংশ মানে হচ্ছে এন এ ডিভাইডেড বাই কি, এন এ প্লাস এন বি, ঠিক আছে না? তুমি এই জিনিসটা বের করলে হয়ে যাবে, শেষ। তো এখন তোমরা যদি এত লম্বা তামাশা করতে না চাও, তোমাকে আমার একটা শর্টকাট বলি, দেখো সেই শর্টকাটটা হচ্ছে কি, এত কিছু বাদ, তুমি সবকিছু বাদ দিয়ে দিলা। মনে আছে কিনা তোমাদের একটা সূত্র শিখেছিলাম, সেটা কি, যে আংশিক চাপ সমান কি ছিল, কাই অফ এ ইন্টু কত, প্রেসার অফ টি, মনে পড়ে? তো তুমি কি করবা, এখান থেকে বের করবা। তোমার কাজ কি, তুমি স্যার এই যে প্রেসার অফ টি সমান, তুমি কি জানো, তুমি জানো প্রেসার অফ টি সমান হচ্ছে যে কি, প্রেসার অফ X1 প্রাইম প্লাস প্রেসার অফ কি হবে, X2 প্রাইম। তুমি কি করবা, এখান থেকে প্রেসার অফ X2 প্রাইমটা বের করে ফেলবা। তারপর তুমি কি করবা, লিখবে এইভাবে যে প্রেসার অফ X2 প্রাইম সমান আমরা কি জানি, আমরা জানি কাই অফ X2, কাই অফ মানে কি, এটা মূল ভগ্নাংশ অফ X2 প্লাস ইন্টু কি হবে, ইন্টু মোট চাপ প্রেসার অফ টি। এই সূত্র তোমাদের আমি শিখাইছি কিন্তু অলরেডি। তো এখান থেকে মেরে ফেললে দেখো তুমি কিন্তু পিটির মানও জানো, এটাও কিন্তু তুমি বের করে ফেলছো। তাহলে এই কায়ের মান, এই কায়টাই হচ্ছে আমার কি, মোল ভগ্নাংশ, এটা বের করা কিন্তু কোনো ব্যাপারই না।
একদম সহজ একটা প্রবলেম। তুমি চাইলে ভেঙে ভেঙে করতে পারো এভাবে, অথবা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে করতে পারো, কোনো সমস্যা নেই। একটু ট্রাই করিও বাসায়, আমি তোমাদের হিন্টস দিয়ে দিছি, বাসায় ট্রাই করিও এবং আমাকে নেক্সট ক্লাসে দেখাই দিবা। তো এখন আমরা শুরু করব নতুন একটা টপিক, সেটা হচ্ছে কি গ্রাহামের ব্যাপন সূত্র বা গ্রাহামের নিঃসরণ সূত্র, এটা আমরা শুরু করব। ওকে, তাহলে আসো শুরু করি আমরা। তো এটা হচ্ছে আমার লাস্ট গ্যাস সূত্র আর কি, এত পর্যন্ত পড়লে মোটামুটি আমাদের অনেক কিছুই কভার হয়ে যাবে। তো এই গ্রাহামের ব্যাপন বা নিঃসরণ সূত্র পড়ার আগে আমার একটু কষ্ট করে প্রথমে কিছু প্রি কনসেপ্ট জানা লাগবে। কিছু প্রি কনসেপ্ট আমার জানা লাগবে, সেগুলা কি, যে ব্যাপন কারে বলে, আর সেকেন্ড হচ্ছে কি নিঃসরণ কাকে বলে। আচ্ছা স্যার, ব্যাপন এবং নিঃসরণ এগুলিকে স্যার বুঝাতে হবে তোমাদেরকে, নাকি তোমরা পারো, যে তোমরা আগে জানছো এগুলা যে ভাই? আচ্ছা, তো যেহেতু জানো তাইলে আমি ধরি, দেখি বলো। আচ্ছা যাক, যেহেতু তোমরা পারছো ভালোই, তাহলে আমরা এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা না করি, আমি বরঞ্চ তোমাদেরকে সূত্রে নিয়ে যাই। তো হচ্ছে আমাদের যেটা ব্যাপন সূত্র আছে, হ্যাঁ, বা নিঃসরণ সূত্র আছে, সেটা কি নিঃসরণের হার। তো এই নিঃসরণের হারের একটা সূত্র আছে, সূত্রটা জাস্ট তোমরা দেখে দেখে লিখো, এটা মুখস্থ করিও না, কারণ এটা হচ্ছে র ফরম্যাট, এটার অ্যাকচুয়াল ফরম্যাট তোমাকে আমি এখনো দেখাই নাই। লিখো যে আর সমান সমান নিঃসরণের হারকে আমি কি বলতেছি, আর। লিখো স্যার, নিঃসরণের হার আর ইকুয়াল টু, নিঃসরণের হার আর ইকুয়াল টু একটা সূত্র আছে স্যার। এই সূত্রটা একটু দেখো, সূত্রটা হচ্ছে এখানে থাকবে পি, এখানে থাকবে এ, এখানে থাকবে এন অফ এ ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে কি রুট ওভার কত কত থাকে জানি, এখানে থাকে এম, এখানে থাকে আর, এম আর টি ইন্টু টোয়াইস পাই। হ্যাঁ, মনে পড়ছে এটা। তো নিঃসরণের হার বের করা হয় কেমনে, এই সূত্র দিয়ে। এখন তুমি বলতে পারো ভাই সূত্র কি মুখস্থ করবো? আনসার হচ্ছে এটা মুখস্থ করিও না, জাস্ট তোমাকে আমি দেখাচ্ছি যে কিভাবে আসছে গ্রাহামের সূত্রটা, আগে জাস্ট দেখতে থাকো। তো আচ্ছা, এটা সিনারিও তো আঁকি নাই, এটা সিনারিও হচ্ছে কি, ধরো আমার কাছে একটা গ্যাস ভর একটা পাত্র আছে, আমার কাছে গ্যাস ভর একটা কি আছে, পাত্র আছে, এটা হলো সেই পাত্রটা। আমার কাছে একটা গ্যাস ভর একটা পাত্র আছে। এখন এই পাত্র আমি করছি কি, এই পাত্র আমি একটা ছোট্ট একটা ছিদ্র করে দিলাম। আমি এই পাত্রে কি করলাম, ছোট্ট একটা ছিদ্র করে দিলাম, এই হলো সেই ছিদ্রটা, এই গোল করে দিচ্ছি। তো এই যে ছিদ্র করলাম, এখানে দেখো স্যার, এই ছিদ্র আছে না, এক হচ্ছে কি জানো, এটা হচ্ছে আমার ছিদ্রের ব্যাসার্ধ। এক আমি কি বলতেছি, ছিদ্রের ব্যাসার্ধ। এই যে আমার ছোট যে ছিদ্র আছে, ব্যাসার্ধ না বলে এটাকে আমি কি বলতে পারি, এরিয়া বলি। ছিদ্রের ক্রস সেকশন এরিয়া, বা ছিদ্রের হচ্ছে যে কি ক্ষেত্রফল। এটা হচ্ছে কি ছিদ্রের ক্ষেত্রফল। তারপরে ওই অবস্থায় তোমার তাপমাত্রা কত ছিল, ওই অবস্থায় তোমার তাপমাত্রা ছিল কত, টি। এনে মানে কি, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। আর এখানে যেহেতু গ্যাসের অণুগুলা আছে, এখানে একটা চাপ আছে কিনা বলো, ওই অবস্থায় চাপটা হচ্ছে কত, ওই অবস্থায় চাপটা হচ্ছে আমার পি। এম মানে তো আমরা জানি, এম মানে হচ্ছে এখানে যে গ্যাসগুলো আছে তাদের মোলার ভর, বা গ্রাম আণবিক ভর, তুমি যেটা বলো না কেন। আর আর এর মান তো আমরা জানি, যেহেতু এখানে আমরা লিটার এটিএম ইউজ করতে পারি, অথবা হচ্ছে যে কি এস একক ইউজ করতে পারি, যখন যেটা ইউজ করা হয় 8.314 অথবা 0.082, এটা কোনো ব্যাপার না। তারপরে লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে 2 পাই। 2 পাই মানে কি, ওই পায়ের মান যা তা, আর কিছুই না। আচ্ছা, তো এই হচ্ছে সিনারিও। তো এই সমস্ত প্যারামিটার গুলো ইউজ করে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ এক্সপেরিমেন্টালি পাইছে, বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে জিনিসটা পাইছে। তো এখান থেকে জিনিস কিন্তু কি বোঝা যায়, দেখো যে আমার ব্যাপন বা নিঃসরণের হার কিন্তু কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে। দেখো কিসের উপরে, সেটা হচ্ছে আমার চাপের উপরে ডিপেন্ড করে, তারপরে ডিপেন্ড করে আমার এই ছিদ্রের ব্যাসার্ধের উপরে। দেখো স্যার, আমার যদি ছিদ্রের ব্যাসার্ধটা বড় হয়, বড় হলে কিন্তু বেশি বেশি গ্যাস বের হতে পারবে, আর যত বেশি গ্যাস বের হবে রেট কিন্তু তত কি হবে, বেশি হবে। এই জন্য এটা ডিরেক্টলি কি সমানুপাতিক। এরপরে দেখো চাপ। স্যার দেখো তো, আমার ধরো এখানে গ্যাসের ভিতরে চাপ কম, যদি চাপ কম হয় তাহলে এখান থেকে অল্প অল্প কি বের হবে, গ্যাস বের হবে, তাহলে রেট কি হবে, কম হবে। আর যদি আমার অভ্যন্তরে চাপের পরিমাণ বেশি হয়ে যায়, বেশি চাপের কারণে এখান থেকে বেশি বেশি কি হবে, গ্যাস কিন্তু বের হবে। ফলে কি হবে, ফলে কিন্তু আমার ব্যাপন বা নিঃসরণের যে হার, সেটা কিন্তু বেশি হবে। এই জন্য দেখবা এই দুইটা কিন্তু উপরে আছে, সমানুপাত আকারে আছে। এরপরে দেখো ডিভাইডেড বাই আমার নিচে কি কি আছে, দেখো নিচে আছে আমার গ্যাসের মোলার ভর আর
তাপমাত্রা। তার মানে কি, আমার গ্যাসের আণবিক ভর যত বেশি হবে, গ্যাসের আণবিক ভর যত বেশি হবে, আমার রেট অফ ডিফিউশন বা এফিউশন অর্থাৎ আমার ব্যাপন বা নিঃসরণের হার তত কি হবে, কম হবে। এটা অনেকটা এরকম চিন্তা করতে পারো, ধরো হচ্ছে যে কি এম মানে হচ্ছে মোলার ভর, তো ধরো হচ্ছে একজন চিকন লোক একজন ভারী লোক, এ কি চিকন আর এ হচ্ছে কি মোটা। তো তুমি বলো, আমরা জানি ব্যাপন বা নিঃসরণ হচ্ছে কি দৌড় দিয়ে বের হওয়ার মতো কি রেস। তো এখন একটা রেস যদি আমি শুরু করি, সেখানে কে জিতবে, চিকন লোক নাকি মোটা লোক? কে জিতবে বলো না? কে দ্রুত দৌড়াতে পারবে? মোটা লোক দ্রুত দৌড়াতে পারবে? পারবে না। এই জন্য কোনো গ্যাসের যদি আণবিক ভরটা বেশি হয়ে যায়, তার রেট কিন্তু কি হয়ে যায়, কম হয়ে যায়। এটাই দেখো স্যার এখানে বলতেছে, দেখো না যে এম এর সাথে আর এর সম্পর্ক কি পাতিক, ব্যস্তানুপাতিক। আর টেম্পারেচার রিলেশনটা কি, এটাও ব্যস্তানুপাতিক আর কি। যদিও আমরা এই সূত্র দেখতেছি কি যে আমার রেটটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক, তবে অনেক স্যার বা অনেক স্যার না মানে অনেক এক্সপেরিমেন্টে দেখা গেছে কি যে সমানুপাতিক। এগুলো যেহেতু এক্সপেরিমেন্টাল রেজাল্ট, ওগুলো নিয়ে বেশি আলোচনা করতেছি না, বাট যেগুলো মেইন কাহিনী আমি কিন্তু ওগুলো বলে ফেলছি। তাহলে এ হচ্ছে যে কি আমাদের নিঃসরণের সূত্র, স্পেশালি এটা, এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। এখন দেখো এখান থেকে জিনিসের কথা বলা যাক, সেটা হচ্ছে কি, দেখো আমরা যেহেতু ইন্টার লেভেলে পড়ালেখা করতেছি, আমাদের ক্ষেত্রে কি করা হয়, দেখো আমাদের ক্ষেত্রে এই যে আমরা যে সরু ছিদ্রপথ বলি না, এই যে সরু ছিদ্রপথের ক্ষেত্রফল এ, আমাদের সময় এই সরু ছিদ্রপথের ক্ষেত্রফল এটা ধরা হয় কনস্ট্যান্ট, মানে এটা কোনো কিনে চেঞ্জ নাই, আগেও যা পরেও তা। তারপর আমাদের লেভেলে আমরা ধরে নিই, যখন আমরা ব্যাপন বা নিঃসরণের এক্সপেরিমেন্টটা করব বা যখন আমাদের প্রশ্নটা দেওয়া হবে, তখন আমরা ধরে নিই আমাদের ওভারঅল সম্পূর্ণ টাইমেই তাপমাত্রা কি থাকে, তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে। তার মানে আমার এ এবং টি কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে দেখো তো সূত্রটা কি দাঁড়াচ্ছে, আর ইজ প্রপোর্শনাল টু পি ডিভাইডেড বাই রুট ওভার এম। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখা লাগবে স্যার, এটা আমাদের মুখস্থ রাখা লাগবে। তো আমি একটু সুন্দর করে লিখে দিই, এটাকে তুমি চাই লিখতে পারো এইভাবে যে R1 ডিভাইডেড বাই R2, R1 ডিভাইড বাই R2 সমান সমান, দেখো স্যার কেমনে মাথায় রাখবা। তুমি আগে দেখো স্যার বলো তো পি কি আকারে আছে আর এর সাথে, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? সমানুপাতিক। অনন্যা বুঝতেছো? হ্যাঁ, যেহেতু সমানুপাতিক তাহলে তুমি কি করবে, উপরে লিখবে এখানে যেহেতু R1 আছে তুমি লিখবা P1, যেহেতু R2 আছে তুমি লিখবে এখানে P2। ওকে, একটা গুণ চিহ্ন দেবা ইনটু। স্যার বলো তো এখন আর এর সাথে রুট ওভার এম এর সম্পর্ক কি পাতিক, ব্যস্তানুপাতিক, এর জন্য কি করবা, উপরে লিখবা তুমি M2, নিচে লিখবা কি M1। এই দেখো ব্যস্তানুপাতিক মানে কি নিচে নিচে উপর, মানে নিচে নিচে এরকম থাকবে। যেহেতু একটা রুট ওভার আছে তুমি কি করবা, পুরা সূত্রটা রুট ওভার লাগাই দেবা, শেষ। এই সূত্রটাই তোমার স্যার বলতে গেলে মুখস্থ রাখা লাগবে। তুমি এই ফরম্যাটে মুখস্থ রাখতে পারো, অথবা উপরে যেটা দিলাম এই ফরম্যাটে মুখস্থ রাখতে পারো, আর কিছুই না। এটাই হলো স্যার আমার মেইন সূত্র। এটা হচ্ছে তুমি বলতে পারো হয় ব্যাপন হার অথবা নিঃসরণ হার। এটা হচ্ছে যে কি ব্যাপন বা নিঃসরণ হার উভয়ের জন্য কি সেম। মাথায় রাখতে হবে প্রেসার সমানুপাতিক আর আমার আণবিক ভরটা কি পাতিক, ব্যস্তানুপাতিক। ওকে, তো দেখবা এই সূত্র কিন্তু তোমাদের বইতে ডিটেলসে নাই, তোমাদের বইতে ডিরেক্ট সূত্রটা দেওয়া আছে আর কি। তো আমি তোমাদের দেখাইলাম জিনিসগুলো কিভাবে আসতেছে। আমি এগুলোর আরো অনেক ভেরিয়েশন দেখাবো, স্পেশালি অ্যাডমিশনে গিয়ে কিন্তু ভালো ভালো এই অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। তো এতটুকু যদি লেখা হয়ে থাকে আবার একটু করে জানাও স্যার, এতটুকু লেখা হয়ে থাকলে জানাও। তাইলে আসো এখন আমরা একটু আরেকটু সামনে আগাই। তো এই সূত্রটা তোমার কি করতে হবে স্যার, এই সূত্র তোমার মুখস্থ রাখতে হবে। তুমি হয় উপরের ফরম্যাটে মুখস্থ রাখবা, অথবা হচ্ছে এই সূত্রটা মুখস্থ রাখবা, ইটস আপ টু ইউ। তবে আমি বলবো তুমি এটা মুখস্থ রাখিও, কারণ কি এটা সহজ, মানে মনে থাকে সহজে। তারপর এখান থেকে দেখে দেখে এমনি মুখস্থ করিও। যাক, এখন দেখো আমরা চলে যাই আমাদের গ্রাহামের সূত্রে। এটা তো আমরা কি দেখলাম, ব্যাপন বা নিঃসরণ। এখন আমরা চলে যাই গ্রাহামের সূত্রে। গ্রাহামের সূত্রে আমরা চলে যাই। স্যার দেখো গ্রাহাম সাহেব কি বলতেছে জানো, গ্রাহাম সাহেব যখন এক্সপেরিমেন্টটা করছে দেখো তখন কি কনস্ট্যান্ট ছিল, তখন কিন্তু সরু ছিদ্রপথের ক্ষেত্রফল এক কনস্ট্যান্ট ছিল, তাপমাত্রা কনস্ট্যান্ট ছিল, এবং তিনি কিন্তু সমচাপে, তিনি কিন্তু কি করছিল, সমচাপে এক্সপেরিমেন্ট গুলা করছিল। সমচাপ মানে কি, এখানে প্রেসারও কি হয়ে গেছে, কনস্ট্যান্ট।
তার মানে এখন এখানে কনস্ট্যান্ট কয়টা, 3টা। তাহলে সুতরাং আমার ব্যাপন বা নিঃসরণের রেট কিছু দেখো, আর ইজ প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই √m, এবং এই জিনিসটাই আমাদের বইতে আছে। এবং দেখবে এটা যদি সুন্দর করে লিখি তাহলে কি হবে, r1 ডিভাইডেড বাই r2 সমান সমান কি হবে, একটা √, দিয়ে দাও, এখানে হবে m2 ডিভাইডেড বাই কি m1। এই দেখো নিচে 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 মিল, ব্যস্তানুপাতিক, শেষ। এটাকে বলা হচ্ছে গ্রাহামের সূত্র আর কি। হ্যাঁ, গ্রাহামের সূত্র তোমার প্রেসারকে কনস্ট্যান্ট বা হচ্ছে সমচাপে কন্ডিশনটা ধরা হয়। ওকে, তাহলে এই হইলো আমাদের চলে আসলো গ্রাহামের সূত্র, এই হইলো আমাদের গ্রাহামের সূত্র। তাহলে আসো এখন আমরা একটা দুইটা প্রবলেম দেখি, এখান থেকে গ্রাহামের সূত্র থেকে একটা দুইটা প্রবলেম আমরা করি। প্রশ্ন লিখো স্যার, একটা প্রশ্ন লিখো, সেটা হচ্ছে নিম্নোক্ত গ্যাসগুলোর ব্যাপন হার তুলনা করো। গ্যাসগুলো কি কি, একটা হচ্ছে আমার হাইড্রোজেন, একটা হচ্ছে আমার অক্সিজেন, একটা হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইড, একটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। তোমার করতে হবে কি, এই 4টা গ্যাসের কি কম্পেয়ার করতে হবে, যে ব্যাপন হার তুলনা করতে হবে, যে কে দ্রুত ব্যাপিত হয়। তাহলে আসো আমরা আনসার করা শুরু করি। স্যার যেহেতু এখানে কোনো কন্ডিশন বলা নাই, হ্যাঁ স্যার বলো, হ্যাঁ স্যার বলো। স্যার কিছুক্ষণ আগে যে আচ্ছা তাহলে আসো আমরা এখান থেকে স্টার্ট করি, সেটা হচ্ছে কি যে নিম্নোক্ত গ্যাসগুলোর ব্যাপন হার তুলনা করো। যেহেতু স্যার এখানে ব্যাপন হার বলার পরে কোনো চাপ বলে নাই, তাপমাত্রা বলে নাই, কিছু বলে নাই, আমি এই প্রবলেমটা সরাসরি কিন্তু করব কি দিয়ে, গ্রাহামের ব্যাপন সূত্র দিয়ে। তো দেখো গ্রাহামের ব্যাপন সূত্র কি বলে, গ্রাহামের ব্যাপন সূত্র বলে যে আমার ব্যাপন হার বা নিঃসরণ হার কার ব্যস্তানুপাতিক, গ্রাম আণবিক ভর অথবা মোলার ভরের ব্যস্তানুপাতিক। এটার অর্থ কি জানো, এটার অর্থ হচ্ছে যে কি যার মোলার ভর কি হবে, বেশি হবে, তার ব্যাপন হার কি হবে, কম হবে। তাহলে আমার কাজ শুধু এখান থেকে যে মোলার ভর কার কম সেটা বের করা। স্যার দেখো তো হাইড্রোজেনের মোলার ভরটা কত, নেক্সট পেজে চলে যায়, দেখো স্যার হাইড্রোজেনের মোলার ভর কত, দেখো সেটা হচ্ছে কি 2 × 1, সেটা কত 2। অক্সিজেনের মোলার ভর কত, 16 × 2 কত 32। তারপরে সালফার ডাইঅক্সাইডের কত, সালফারের হচ্ছে যে কি আমার 16, এখানে হচ্ছে যে কত টোটাল হচ্ছে যে কত হবে 64 হবে, এখানে 64 সালফার ডাইঅক্সাইড। এরপরে কার্বন ডাইঅক্সাইড এখানে হচ্ছে যে কি কত, এখানে হয়তো 12 12 44 হবে। তো আমি এখানে দেখতেছি যে সব থেকে ছোট হচ্ছে কে 2, এরপর হচ্ছে কে 32, এরপর হচ্ছে কে 44, এরপর হচ্ছে কে 64। তার মানে দেখো সব থেকে দ্রুত ব্যাপিত হবে কে, হাইড্রোজেন, এরপর হবে কে অক্সিজেন, এরপর হবে কে কার্বন ডাইঅক্সাইড, এরপর হবে কে সালফার ডাইঅক্সাইড। তো প্রশ্ন এইভাবে আসে এবং এই প্রশ্নগুলো বেশিরভাগই এমসিকিউ আকারে আসে, একটু লিখে নাও স্যার, এগুলো সিকিউ তেমন একটা আসে না। তো এইগুলার কি দেখাইতাম, এগুলো একটা প্রবলেমে সবগুলো চলে আসছে। এখন আমি বরঞ্চ তোমাদেরকে আরো কিছু প্রশ্ন করার জন্য কিছু প্রি কনসেপ্ট দেখাই দিই, কিছু তোমাকে প্রশ্ন আনসার করার জন্য কিছু প্রি কনসেপ্ট দেখাই দিই। কিরকম প্রি কনসেপ্ট সেটা কি জানো, এই যে আমরা পড়লাম না ব্যাপন বা নিঃসরণ হার, এই যে আমরা পড়লাম ব্যাপন অথবা নিঃসরণের যে হারটা পড়লাম, এই ব্যাপন নিঃসরণ হারের সাথে দেখো আমরা দেখলাম কার সম্পর্ক। এতক্ষণ আমরা দেখলাম এটার সাথে হচ্ছে যে কি আণবিক ভর বা গ্রাম আণবিক ভরের সম্পর্ক দেখছি কিনা বলো। এতক্ষণ আমরা ব্যাপন বা নিঃসরণ হারের সাথে গ্রাম আণবিক ভরের সম্পর্ক দেখছি কিনা বলো, অথবা মোলার ভর যেটা বলে আর কি, কোনো প্যারা নাই, গ্রাম আণবিক ভর বা মোলার ভরের সম্পর্ক দেখছি কিনা বলো। এখন আমরা যে জিনিসটা করবো সেটা কি জানো, এগুলাকে বলা হয় কেমিক্যাল প্যারামিটার, মানে এগুলো হচ্ছে কি ডাইরেক্ট কেমিক্যাল অবস্থার সাথে জড়িত। এখন আমরা ব্যাপন বা নিঃসরণ হারকে একটু ফিজিক্সের ভাষায় পড়বো। কিসের ভাষায়, ফিজিক্সের ভাষায়। সেটা কি, এখন আমরা বিভিন্ন ফিজিক্যাল প্যারামিটার দিয়ে জিনিসটাকে পড়ার ট্রাই করব। সেটা কি দেখো, এখন আমরা দেখব ব্যাপন বা নিঃসরণ হারের সাথে আয়তনের কিরকম সম্পর্ক। আমরা এখন দেখব ব্যাপন বা নিঃসরণ হারের সাথে দৈর্ঘ্যের কি সম্পর্ক। এখন আমরা দেখব ব্যাপন বা নিঃসরণ হারের সাথে তোমার মোল সংখ্যার বা হচ্ছে যে কি তোমার কোয়ান্টিটির কি পরিমাণ সম্পর্ক। এখন আমরা এইগুলো একটু করে দেখব। হ্যাঁ, তাহলে আসো একটা বোঝার ট্রাই করি। প্রথমে একটু করে দেখি, ধরো কথার কথা আমি দুইটা গ্যাস নিই, ধরো এখানে একটা কন্টেনার আছে এ, এটা একটা কন্টেনার আছে বি, ধরো এটা গ্যাস এ, এটা হচ্ছে গ্যাস বি, ধরো এখানে একটা ছিদ্র আছে। এখন দেখো স্যার আমরা এখন কি করতেছি, আরেকটা দেখবো আমরা, সেটা কি সময়ের সাথে সাথে,
কার সাথে সাথে? সময়ের সাথে সাথে। আচ্ছা, এখন তুমি দেখো আমরা কি করলাম, এখানে দুইটা স্টপ ওয়াচ নিয়ে দাঁড়ায় আছে, ধরো একটা স্টপ ওয়াচ, একটা স্টপ ওয়াচ। তো আমরা কি করছি, রেডি 1 2 3 বলে কি করছি, দুইটা স্টপ ওয়াচ চালু করছি। তো দেখা যাচ্ছে কি, ধরো এ গ্যাসও বের হচ্ছে, বি গ্যাসও বের হচ্ছে। ধরো কথার কথা আমরা উভয় এক্সপেরিমেন্ট চালাইলাম 2 সেকেন্ড করে। দেখা যাচ্ছে কি স্যার 2 সেকেন্ডে আমার এ গ্যাসটা বের হয়েছে কত, কথার কথা ধরো বের হয়েছে 3 লিটার, আর 2 সেকেন্ডে বি গ্যাসটা বের হয়েছে কত, 1 লিটার। স্যার তুমি একটু দেখে বলো তো কোন গ্যাসটা বেশি বের হয়েছে? এ গ্যাস বের হয়েছে না সেম সময়ে? স্যার তাহলে তুমি কি বলতে পারো না যে এ গ্যাসের ব্যাপন হারটা বেশি? এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে আমি বলতে পারি এখান থেকে একটা চমৎকার একটা সম্পর্ক পাই আমি। দেখো সেই চমৎকার সম্পর্কটা কি, সেটা হচ্ছে আমার আয়তনের সাথে, যে আমার কি আয়তন, নিঃসরিত আয়তন বা হচ্ছে যে কি পরিমাণ গ্যাস বের হয়েছে, সেটা হচ্ছে যে কি বের হওয়া আয়তন, গ্যাসের বের হওয়া আয়তন সরাসরি কার সমানুপাতিক, সেটা হচ্ছে যে কি আমার ব্যাপন হারের সমানুপাতিক। অর্থাৎ যত বেশি আমার গ্যাস বের হবে তত বেশি কি হবে, আমার ব্যাপন হার হবে। তো এটাকে আমরা চাইলে লিখতে পারি এভাবে, যে আয়তন ডিভাইড বাই সময়, অর্থাৎ প্রতি একক সময়ে কি পরিমাণ কি বের হয়, আয়তন বের হয়, এটাকে আমি বলতে পারি আমার কি ব্যাপন হার। আমি চাইলে এইভাবে কি করতে পারি, ডিফাইন করতে পারি। তাহলে সুতরাং আমি এখানে দুইটা গ্যাসের জন্য কি বলতে পারি, আর এ ডিভাইডেড বাই আর বি সমান সমান বলতে পারি না ভি এ ডিভাইডেড বাই ভিবি ইন্টু টিবি ডিভাইডেড বাই কি টিএ। যেহেতু এখানে সময় সেম টু সেম ছিল, এটা আর দরকার নাই, জাস্ট এতটুক লিখলে হচ্ছে কিনা। তুমি এটা বুঝো অথবা এটা বুঝো, একই কথা। এটা হচ্ছে যে কি আমার আসল ইন্টারপ্রিটেশন, এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন। তাহলে মোটামুটি আমরা এখানে বুঝছি। আই রিপিট, এটা কিন্তু পাত্রের আয়তন না। আই রিপিট বাপ, এটা কিন্তু পাত্রের আয়তন না, এটা কিন্তু বের হওয়া আয়তন। এই ভুল করে এই জায়গায় পোলাপান, এটা মাথায় রাখবা সুন্দর করে, খাতা এটা রেড ক্রস দিয়ে রাখবে, রেড ক্রস দিয়ে রাখবে। কিন্তু পাত্রের আয়তন বোঝাচ্ছে না, এটা কিন্তু কি পরিমাণ ভলিউম আমার বের হয়েছে ওটা বোঝাচ্ছে। ওকে, এরপর আয় দেখি আমরা যে দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক, এটা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে কি, দেখো ধরো আবারও সেম টু সেম আমি কি করলাম, দুইটা পাত্র নিলাম, এখানে একটা এখানে একটা, ধরো এটা এ গ্যাস, এটা হচ্ছে ধরো বি গ্যাস। আমি আবারও সেম টু সেম দুইটা স্টপ ওয়াচ নিলাম, একই টাইমে কি করলাম, এদেরকে বেরোতে দিলাম রেডি 1 2 3 গো বলে। দেখা যাচ্ছে কি যে আমার এ গ্যাস হচ্ছে দেখি ধরো কথার কথা এতটুকু পর্যন্ত গেছে, ধরো কথার কথা 1 মিটার গেছে। আর ধরো আমার বি গ্যাস কথার কথা ধরো হচ্ছে গেছে কত, পয়েন্ট ধরো 7 মিটার। এবং আমরা ঘুরে স্টপ করছি, এবং আমরা দেখলাম যে কি উভয়ে কিন্তু ট্রাভেল করছে ধরো কথার কথা 10 সেকেন্ড। কত সেকেন্ড? 10 সেকেন্ড। তুমি দেখতেছো যে কি উভয় সময়ে সব থেকে বেশি পরিমাণ দূরত্ব ট্রাভেল করছে কে, এ গ্যাস না? তাহলে আমি বলতে পারি না এখান থেকে যে আমার যত বেশি দূরত্ব অতিক্রম করবে, যত বেশি দূরত্ব অতিক্রম করবে তত বেশি ব্যাপন হার? এটা বুঝতে পারছি কিনা বলো তো? কারণ দেখো না, দূরত্ব বেশি মানে কি, সে তত বেশি ব্যাপিত হচ্ছে, যত বেশি দূরত্ব তার মানে কি, সে তত বেশি ব্যাপিত হচ্ছে। তো এখান থেকে আমরা তাহলে চলে আসতে পারি, বলতে পারি যে কি আমার ব্যাপন হার আর ইকুয়াল টু, আমি যদি এই যে পরিমাণ সে দূরত্ব ক্রস করছে আমি যদি এল বলি, তাহলে বলতে পারি যে প্রতি একক সময়ে, মানে টাইম দিয়ে ভাগ, একক সময়ে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, ওটাই আমার কি হার, ব্যাপন হার। অথবা তুমি ছেলেটা কেন লিখতে পারো যে এ গ্যাসের জন্য ডিভাইডেড বাই বি গ্যাসের জন্য সমান সমান, যেহেতু সমানুপাতিক তুমি লিখবে এখানে কি এল এ ডিভাইডেড বাই এল বি ইনটু, যেহেতু টাইমটা ভাগ আকারে আছে উল্টে যাবে, এখানে হবে কত, টিবি ডিভাইডেড বাই টিএ। তো যেহেতু এখানে টাইম সেম, তো টাইমের কোনো ইফেক্ট থাকবে না আপাতত। এ হইলো আমার সূত্র। এটা যে বলা যে কথা, এটা উপরেরটা বলো সেম কথা, তুমি যে কোনো একটা মনে রাখলে হবে। তাহলে এটা গেল আমার দৈর্ঘ্যের সাথে সম্পর্ক। ওকে, এরপরে আমরা দেখব যে সময়ের সাথে কি সম্পর্ক, একটু দেখে নেবো আমরা এখন যে সময়ের সাথে সম্পর্ক, ওটা আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবো। দেখো স্যার, আশা করি লেখা শেষ হয়েছে। আমি সেম এক্সপেরিমেন্টটা একটু অন্যভাবে করতেছি, দেখো সেটা কি। এখন আমি কি করলাম, এখানে একজনকে দাঁড় করাই দিলাম, এখানে একজনকে দাঁড় করাই দিলাম, এখানে দাঁড় করাই দিছি একজনকে। ওরে বললাম যে কি তুই দেখতো এখান থেকে একটা গ্যাস, এখান থেকে একটা গ্যাস তোর এই টাচ লাইনটা কখন টাচ করে। তখন সে বলতে ঠিক আছে। তো এখানে যে লোকটা দাঁড়ায় আছে, যে এখানে যে বেটা দাঁড়ায় আছে,
সে হিসাব করতেছে টাইম, দেখে যে কি এ গ্যাস ব্যাপিত হয়ে 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 এখানে আসছে। ধরো এ গ্যাস আসছে এখানে কথার কথা 3 সেকেন্ডে, এরপরে বি গ্যাস আস্তে 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 এখানে পৌঁছাইছে। বি গ্যাসের আসতে টাইম লাগছে তোমার ধরে ডাবল, যে 6 সেকেন্ড। তাহলে বলো তো স্যার, এ এবং বি গ্যাসের মধ্যে সবার আগে পৌঁছেছে কে, এ গ্যাস নাকি বি গ্যাস? মানে bogus এ কি বলে, সবার আগে না স্যার পৌঁছাইছে bogus এ গ্যাস। রেসের কথা চিন্তা করো, রেসে সবার আগে কে পৌঁছায়, যার টাইম কম লাগে, তাই না? তার মানে তুমি বলতে পারো যে এ গ্যাসের যেহেতু টাইম কম লাগছে, সে সবার আগে পৌঁছেছে না। তাইলে আমি বলতে পারি না এখানে এই যে আমার ব্যাপন হার হচ্ছে কিসের ব্যস্তানুপাতিক, সময়ের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যার সময় কম লাগবে সে তো ফার্স্ট পৌঁছাবে, তাই না? যার সময় কম লাগবে সে কি হবে, ফার্স্ট পৌঁছাবে। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে রেট ইজ 1/t, সময়ের ব্যস্তানুপাতিক। তো এটাকে ভেঙে লিখলে কি হবে, যে তুমি যদি লিখতে চাও যে আর এ বাই আর বি সমান সমান টিবি বাই টি এ, শেষ। লিখে নাও স্যার, এগুলো বলা সেম টু সেম কথা, একটু লিখে নাও, লেখা হলে আমরা জানাও। তাহলে মোটামুটি আমার থিওরি হয়ে গেছে। তো এখন এক কাজ করি, এগুলো মানে এখন দেখো লিখলাম উদাহরণ দিয়ে একটু হিজিবিজি হয়ে গেছে, তো তোমাকে আমি এক কাজ করে জিনিসগুলো একটু সামারাইজ করে দিই, তোমাকে একটা আমি চার্টে এই জিনিসগুলো লিখে দিই। হ্যাঁ, এইভাবে চার্ট আকারে আমরা লিখে ফেলি, যে চার্টটা দেখো যে কথাগুলো বলছিলাম এগুলো জাস্ট সামারি করে লিখছে আর কি এখানে। হ্যাঁ, এখন দেখো এটা হচ্ছে যে কি আমার যে কথাগুলো, এখন হচ্ছে যে কি আমার আণবিক ভরের সাথে কেমন সম্পর্ক, দেখো আণবিক ভরের সাথে কেমন সম্পর্ক। স্যার তুমি কি জানো না এটা, যে আর এ ডিভাইডেড বাই আর বি সমান কি তুমি বলতে পারো না যে রুট ওভার কি এম বি বাই এম এ। আবার আমরা একটু আগে পড়লাম আর এ বাই আর বি সমান কি ভি এ বাই ভিবি পড়ছি না, তাহলে ওটা এখানে ইনপুট করে দাও, তাহলে কি হচ্ছে ভি এ ডিভাইডেড বাই ভিবি। এখন এটা বাদ দিয়ে দাও এইভাবে, শেষ। এটা বাদ দিয়ে দাও এখানে, শেষ। দেখো স্যার সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক সেম ভাবে এখানে বসাও, যে কি হবে এম বি বাই এম এ ইজ ইকুয়াল টু হোয়াট, এল এ ডিভাইডেড বাই এল বি। এখানে কি হবে রুট ওভার এম বি বাই এম এ ইজ ইকুয়াল টু হোয়াট, ডিবি বাই টি। শেষ। আমাদের সামনে কিন্তু অনেকগুলো ম্যাথ আসবে এই টপিকটার উপরে, তাই এই চারটা একটু দিলাম আর কি। হ্যাঁ, আমরা এখানে যে যে কথাগুলো বলছি সবগুলো সামারি করে এখানে দিয়ে রাখছি। আর এইগুলো কিন্তু লাগবে ম্যাথ করার সময় আমার, ঠিক আছে? মুখস্থ করার কিছু নাই, জাস্ট তুমি মেইন সূত্র মুখস্থ রাখবা, এটা যে আমাদের কই গেল মেইন সূত্র, তোমরা মেইন সূত্রটা মুখস্থ রাখবা। আর গ্রাহামের সূত্র হলে প্রেসারটা লাগে না আর কি। হ্যাঁ, প্রেসারটা পুরোটাই বাদ গ্রাহামের সূত্রে। এরপর তুমি কি করবা, এই কথাগুলো মনে রাখবা যে আয়তনের সাথে সমানুপাতিক, কারণ আমি জানি যত বেশি ভলিউমের গ্যাস বের হবে, এটা কিন্তু নিঃসরিত আয়তন, এটা কিন্তু নিঃসরিত আয়তন, আবার বলতেছে পাত্র আয়তন না বাজে, নিঃসরিত আয়তন যত বেশি হবে তত বেশি রেট ভালো, আর যত লম্বা দ্রুত দূরত্ব হবে তত ভালো, আর যত কম সময় যাবে তত ভালো। ঠিক আছে, লেখা হলে একটু জানো। হইলে তাহলে আজকে স্যার মোটামুটি আমরা এখানে স্টপ করি আর কি।